2026 সালের জুন মাসে এসে চুক্তির সম্ভাবনা খসড়া কি, চুক্তির সাথে মতপার্থক্য কি এবং এই দুই পক্ষের চুক্তি আসলে কতটুকু সম্ভব। ইতিহাসের অন্যতম কিন্তু একটি দীর্ঘদিন ধরে চলা একটি যুদ্ধ, যেখানে কিন্তু সারা বিশ্বের অর্থনীতি টালমাটাল হয়ে গেছে, এটি বললে ভুল হবে। একদিকে দশকের পর দশক ধরে বৈরিতা, শত্রুতা এবং নিষেধাজ্ঞা, ঠিক অপরদিকে 2026 সালের জুন মাসে এসে চুক্তির সম্ভাবনা। রিসেন্টলিও কিন্তু যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে যুদ্ধবিরতির সময় কিন্তু ইসরায়েল কিন্তু লেবাননের সীমান্তে হামলা চালিয়েছে, তাছাড়া কিন্তু ইরানের পশ্চিমাঞ্চলে এবং মধ্যাঞ্চলে হামলা চালিয়েছে। সেইখানে দাঁড়িয়ে 2026 সালের যে বাস্তবতা, সেই চুক্তি আসলে সম্ভব কিনা, চুক্তির খসড়া কি, চুক্তির সাথে মতপার্থক্য কী এবং এই দুই পক্ষের চুক্তি আসলে কতটুকু সম্ভব, নাকি এটি শুধু কূটনৈতিক ট্রাম্প কার্ড, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করছি আমাদের ভিডিওতে। এবং আজকে আমরা জানতে চলেছি যে এই চুক্তি কতখানি আসলেও কার্যকর হবে কি হবে না, আসলে চুক্তির সম্ভাবনা কতটুকু। তার আগে একটি কথা বলে রাখি, রিসেন্টলি যেটি আমরা একটা বেস্ট ডেটা দেখেছি সেটি হচ্ছে যে তেলের ব্যারেল কিন্তু $126, এর মধ্যে কিন্তু যেটি হয়েছে সেটি হচ্ছে প্রায় 40 লক্ষ লোক কিন্তু হচ্ছে উদ্বাস্তু, 7,000 মানুষ কিন্তু নিহত হয়েছে এই সংঘর্ষকে কেন্দ্র করে। সো এটা বললে ভুল হবে না যে ইতিহাসের অন্যতম কিন্তু একটি দীর্ঘদিন ধরে চলা একটি যুদ্ধ, যেখানে কিন্তু সারা বিশ্বের অর্থনীতি টালমাটাল হয়ে গেছে, এটি বললে ভুল হবে না। এবং পাশাপাশি যে ব্যাপারটি সেটি হচ্ছে আমেরিকার যে শক্তিশালী অর্থনীতি সেটিকে কিন্তু অনেকটা নাড়িয়ে দিয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেকটা বাধ্য হয়েই কিন্তু চুক্তির দিকে ধাবিত হচ্ছেন এবং তিনি খুব জোর কণ্ঠে বলেছেন যে চুক্তির পথে কোনো বাধা নেই এবং বড় ধরনের চুক্তি করতে তারা প্রস্তুত। তবে ইরান কতটা প্রস্তুত ডোনাল্ড ট্রাম্পের সাথে একমত হওয়ার বিষয়ে, সেই বিষয় নিয়েও কিন্তু আজকের আলোচনায় থাকবে। প্রথমেই 2025 সালের যদি 12 এপ্রিলের একটি ঘটনা বলি, সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে বেঁধে দিয়েছিলেন 7 দিন সময়, 7 দিনের মধ্যে চুক্তিটি যেন কার্যকর হয়। কিন্তু প্রথম দফায় কিন্তু কোনো কিছুই হয়নি। তার পরবর্তীতে কিন্তু 2 দফা আরও বৈঠক হয়। পরবর্তীতে কিন্তু সবচেয়ে যে ফলপ্রসূ বৈঠক হয় সেটা হচ্ছে পাকিস্তানের ইসলামাবাদে কিন্তু আসলে দুই পক্ষ কার্যত যুদ্ধবিরতিতে নেমে আসে এবং যুদ্ধবিরতিতে যখন যায় তখন কিন্তু কিছুটা হলেও প্রশমিত হয়। সেই প্রশমিত হওয়াটাও কিন্তু সর্বসময় যে প্রশমিত ছিল ব্যাপারটা তা না, সেখানেও কিন্তু নানাবিধ অসঙ্গতি ছিল, যেটা কিন্তু আমরা দেখেছি। কারণ এই অসঙ্গতি কথাটা কেন বললাম, কারণ হচ্ছে যে এর মধ্যে কিন্তু ইসরায়েল কিন্তু ইরানে যেরকম হামলা চালিয়েছে ঠিক তেমনই কিন্তু লেবাননে হামলা চালিয়েছে, এমনকি হিজবুল্লাহকে সরাসরি আক্রমণ করেছে ইসরায়েল। তারপরে কিন্তু ইরানও তার পাল্টা প্রতিশোধ নিয়েছে, কিংবা হচ্ছে যে হিজবুল্লাহ কিন্তু তারা পাল্টাভাবে আক্রমণ করেছে। সেই বিষয়টি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখন যে বিষয়টি আসলে আলোচনার বিষয় বলে আমি মনে করি সেটি হচ্ছে যে এই যে চুক্তি, সেটা হচ্ছে যে 11 জুন 2026 পর্যন্ত চুক্তিটা আসলো ঠিক কোন পর্যায়ে রয়েছে বা সে বিষয়ে কিন্তু কিছু কথা বলা দরকার। ডোনাল্ড ট্রাম্প বলেছেন বড় চুক্তি খুব শীঘ্রই স্বাক্ষরিত হতে যাচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন যে দুই পাশের মধ্যে চুক্তির খসড়া তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস ঘারাচি যেটি বলেছেন, এখনও কিন্তু চুক্তির ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি এবং চুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি কিংবা দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা আসেনি। সেক্ষেত্রে বলা যেতে পারে যে আসলে চুক্তিটি আসলেও কতটুকু সম্ভব বা কতটুকু দূর, বা চুক্তির যে বিষয়বস্তু আছে সেই বিষয় নিয়ে আসলেও এই দুই পক্ষের মধ্যে আসলেও কোনো মতপার্থক্য আছে কি না সেটিও কিন্তু একটি ভেবে দেখার বিষয়। চুক্তি দুই ধাপে প্রথমে সমঝোতা স্মারক হবে, সেটা হচ্ছে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমরা আসলে সংক্ষেপে জানি হচ্ছে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে MOU। তারপরে 7 দিনের চূড়ান্ত আলোচনা হবে বলে যেটা আশা করা যাচ্ছে আর কি। এখন খসড়া চুক্তিতে কি রয়েছে, এই খসড়া চুক্তিতে যে বিষয়গুলো রয়েছে সেটি কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে যে খসড়া চুক্তির মধ্যে ইরানের যে দাবি দাবা, সেখানে কিন্তু আসলে যুক্তরাষ্ট্রের সাথে দাবি দাওয়াতে কতটুকু বিস্তর ফারাক রয়েছে কিনা, সেই মিলবে কিনা ব্যাটে বলে, সেই বিষয়টি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন স্থায়ী যুদ্ধবিরতি যেটা, সেটা হচ্ছে যে সব ফ্রন্টের যুদ্ধ শেষ হবে, এটা হচ্ছে ইরান বলেছে এইভাবে। এবং ইসরায়েলের লেবানন থেকে কিন্তু সৈন্য প্রত্যাহার করবে। অবরুদ্ধ সম্পদ কিন্তু ইরানের যে $24 বিলিয়ন কিন্তু অবরুদ্ধ সম্পদ রয়েছে আমেরিকার কাছে, বিভিন্নভাবে নিষেধাজ্ঞা দিয়ে কিন্তু তাদেরকে রেখেছে। সেই অবরুদ্ধ যে $24 বিলিয়ন সেটাও কিন্তু আসলেও তারা ফেরত চাইবে, বেশ করে ফেরত চাইবে। এটা কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এই $24 বিলিয়ন কিন্তু ইরানের একটি দাবির মধ্যে কিন্তু রয়েছে।
এখন যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে পারমাণবিক যে কর্মসূচি, প্রথম ধাপে কিন্তু পারমাণবিক কর্মসূচি প্রথম ধাপে যে পারমাণবিক কর্মসূচি সেটি কিন্তু প্রথম ধাপে নতুন কোনো প্রতিশ্রুতি ইরান দিতে চায়নি। দ্বিতীয় ধাপে 60 দিনের বিস্তারিত আলোচনা হবে এবং পারমাণবিক কর্মসূচি যদি বাতিল করা কিংবা কমানো অথবা যদি পাতলাকরণের কোনো প্রয়োজন হয় সেখানে কিন্তু ইরান নিজের ভূমিতে করবে, সে অন্য কোথাও সেটা করবে না, সেটা তারা স্ট্রেটলি বলে দিয়েছে। সো সেক্ষেত্রেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা এটা রয়েছে বলে আমি বিশ্বাস করি। এখন ক্ষতিপূরণ ও পুনর্গঠন যে তহবিল রয়েছে, সবচেয়ে যে বড় চুক্তির পথে যে বিপত্তি আমার কাছে মনে হয় সেটা আমি মনে করি যে ইরান কিন্তু পুনর্গঠনের জন্য তারা $300 বিলিয়ন দাবি করেছে যুক্তরাষ্ট্রের কাছে। এই $300 বিলিয়ন দিয়ে বেসিক্যালি হচ্ছে যে ইরানের যে অবকাঠামো, হাসপাতাল নির্মাণ এবং তাদের যে অর্থনীতি যে অনেক ক্ষতি হয়েছে সেইখানে কিন্তু তারা পুনর্গঠনে বিনিয়োগ করবে, যেখানে কিন্তু আসলে যুক্তরাষ্ট্র এখানে অনেকটাই দ্বিমত প্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এটি আসলেও সম্ভব কিনা তারা ভেবে দেখবে, কিংবা এটা হচ্ছে যে প্রায় অসম্ভব বলে আমি মনে করি। তবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই বিষয়ে কোনো তেমন কোনো স্টেটমেন্ট দেননি বলতে বলেছেন যে এটির বিষয়ে তারা ভাববেন বা আলোচনার টেবিলে এটি নিয়ে কথা হবে, সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে যে বিষয়টি রয়েছে যে খসড়ার যে সৃষ্টি করেছে তার মধ্যে বড় বাধাগুলো যেগুলো সেগুলো কিন্তু রয়েছে পারমাণবিক অস্ত্র তৈরি না করার লিখিত গ্যারান্টি চাচ্ছে যুক্তরাষ্ট্র, যেটি আমার মনে হয় যে কোনোভাবেই সম্ভব না। আমি যদি ব্যক্তিগতভাবে মনে করি সেখানে কিন্তু ইরান এই বিষয়ে কখনোই ঐক্যমত যাবে না, কারণ অলমোস্ট কিন্তু একটা জিনিস ভাবতে হবে, যুক্তরাষ্ট্র বর্তমানে কিন্তু ব্যাকফুটে রয়েছে এবং ইরান কিন্তু ফ্রন্টফুটে রয়েছে। তাহলে ইরান কেন পারমাণবিক চুক্তি বাতিল করবে কিংবা পাতলা করবে সেটা ঠিক আমার বোধগম্য হচ্ছে না। আর আমি যে বিষয় মনে করি সেটা হচ্ছে যে ইরান এই বিষয়টি মেনে নেবে না। সেক্ষেত্রে কিন্তু আলোচনা টেবিলে গেলে হয়তো এটা হতে পারে যে তারা সীমিতকরণ করবে, সেটি হতে পারে, কিন্তু পুরোপুরিভাবে যে বাতিল করার গ্যারান্টি সেটা ইরান দেবে না বলে আমি বিশ্বাস করি। তারপরে যে হচ্ছে সমৃদ্ধ ইউরেনিয়াম যে ধ্বংস করা, সেটাও কিন্তু যুক্তরাষ্ট্রের চাহিদা অনুযায়ী আমার মনে হয় ইরান সেখানেও আমার মনে হয় যে যথেষ্ট পরিমাণে বিপত্তি বা বাধা দেবে। ইরান কিন্তু এই বিষয়ে সর্বসম্মতি জ্ঞাপন করবে বলে আমি বিশ্বাস করছি না। এছাড়া যে $300 বিলিয়ন ক্ষতিপূরণের কথা, এটা নিয়ে কিন্তু বিশাল বিস্তার ফারাক বা মতপার্থক্য রয়েছে, সেক্ষেত্রে তো আগেই বলে রাখলাম। আমার মনে হয় যে $300 বিলিয়ন যুক্তরাষ্ট্র বর্তমানে আমার মনে হয় দিবে না, কিংবা তার হচ্ছে যে সমঝোতায় বসলে হচ্ছে অল্টারনেটিভ হয়তো হতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে $300 বিলিয়ন। আরেকটি বিষয় বলা দরকার, সেটা হচ্ছে হরমুজ প্রণালীর ক্ষেত্রে কিন্তু ইরান স্ট্রেট বলে দিয়েছে যে হরমুজ প্রণালী খুলে দিবে যদি চুক্তি কার্যকর হয়, যুদ্ধের স্থায়ী সমাধান হয়। তবে সেই হরমুজ প্রণালী কিন্তু অবশ্যই ইরান এবং ওমান যৌথভাবে নিয়ন্ত্রণ করবে, টোল নেবে না, বাট সেখানে কিন্তু তারা কিছু কস্ট কিন্তু তারা নিবে বলে বলেছে, যেটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দ্যাট মিনস কিন্তু হরমুজ প্রণালীর ব্যাপারেও কিন্তু ইরান যথেষ্ট স্ট্রিক্ট এবং তাদের যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তাদের কাছেই থাকবে এবং সেখানে যে আসলেও তারা কোনো টোল আদায় করবে না, তবে সেখানে যে কিছু আদায় করবে বা ট্যাক্সেশনে যদি বলি আমরা, সেটাও হতে পারে ভ্যাট ট্যাক্সের মতো, সেটা বসাতে পারে, সেই বিষয়টি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন লেবানন থেকে যে ইসরায়েলের যে সৈন্য প্রত্যাহারের কথা আসলেও বলেছে ইরান, সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসলেও ইরান কিন্তু চাইবে লেবাননের কাছ থেকে তাদের যে ইসরায়েলের যে সৈন্য রয়েছে সেগুলো সরাতে, কিন্তু সেখানে মতপার্থক্য রয়েছে যুক্তরাষ্ট্রের। বেসিক্যালি এই মতপার্থক্যের কারণটাই কিন্তু হচ্ছে ইসরায়েল খোদ, কারণ হচ্ছে তারা চায় যে যেন লেবানন থেকে ইসরায়েল সৈন্য প্রত্যাহার করবে না। তবে আমি মনে করি যে ডেফিনেটলি এখানে চুক্তিতে বসতে হলে যুক্তরাষ্ট্র যদি চায় যে চুক্তিটি কার্যকর হবে, তাহলে লেবানন থেকে কিন্তু তাদের অবশ্যই সৈন্য প্রত্যাহার করতে হবে বলেই এটা আমার বিশ্বাস। এখন চুক্তি কতটুকু সম্ভব না সেটা তো আমি আমার এই বিশ্লেষণে বলেছি। তবে আমি লাস্টে যেটা আমার মতামত দিই সেটা হচ্ছে আমি মনে করি না যে এই চুক্তি আসলে পুরোপুরি কার্যকর সম্ভব, কিংবা চুক্তিটি হবে বলেও আমি মনে করি না। বেসিক্যালি এটা হচ্ছে ডিপ্লোম্যাটিক একটি ডিসকাশন চলতেই থাকবে এবং এভাবেই হয়তো 1-2 বছর চলবে। এখানে ইরান নিয়ন্ত্রণ করবে, যুক্তরাষ্ট্র চুক্তির কথা বলবে। তবে একটি সমস্যা কিন্তু আছে, আগামী মিড নভেম্বরে কিন্তু যুক্তরাষ্ট্রের হচ্ছে যে প্রেসিডেন্ট যে মধ্যবর্তী যে প্রেসিডেন্ট নির্বাচন হয় সেটি কিন্তু হবে। তার আগে কিন্তু ডোনাল্ড ট্রাম্প অনেক প্রেশারে থাকবেন, সেই প্রেশারাইজের কারণে কিন্তু ডোনাল্ড ট্রাম্প অবশ্যই চাবেন যে খুব করে যেন চুক্তিটা হয়। আর চুক্তিটি যদি কার্যকর করতে হয় তাহলে পুরো খসড়ার যে ব্যাপারটি রয়েছে সেটি যদি সম্ভব নাও হয়, তারপরেও কিন্তু আমার মনে হয় যে যুক্তরাষ্ট্রকে কিছুটা ছাড় দিয়ে হলেও কিন্তু এবং
তাকে কিন্তু চুক্তিতে আসতে হবে, এবং চুক্তিতে যদি আসে তাহলে আমার মনে হয় যে এইটা কিন্তু মিডল ইস্টে যেমন শান্তি আসবে তেমন করেই কিন্তু আসলেও সারা বিশ্বের যে অর্থনীতি রয়েছে সেটাও পুনরুদ্ধার হবে। এবং আমেরিকার যে বর্তমানের অর্থনীতির অবস্থা সেটা হয়তো আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তাদের কিন্তু ইনফ্লেশন থেকে শুরু করে সব সেক্টরেই কিন্তু তাদের মোটামুটি ভালো ক্ষতি হয়ে গেছে। সেটা কিন্তু আমার মনে হয় যে সম্ভব হবে যে তারা যেন বেটার একটি জায়গায় যেতে পারে। সো সেক্ষেত্রে চুক্তির শেষ কথা যদি আমি বলি, আমার মনে হয় যে এই চুক্তিটি সম্পূর্ণভাবে কার্যকর হবে না, তবে মধ্যস্থতায় আসলে, চুক্তির টেবিলে বসলে হয়তো কিছুটা হলেও এটা সম্ভব হবে চুক্তিটা যেন কিছুটা কার্যকর হয় এবং স্থায়ী যুদ্ধ বিরতিতে যেন একটি সমাধানের পথ খুঁজে পায়। সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে ইরান যথেষ্ট এখানে তারা প্রবল দৃঢ়, এবং তারা কিন্তু তাদের খসড়া যা আছে সেগুলো কিন্তু তারা দিয়েছে। তবে সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রের মতানৈক্য রয়েছে। সেই মতানৈক্যের পরেও আমি বলতে চাই যে চুক্তি সম্পূর্ণভাবে কার্যকর না হলেও চুক্তিটি কিন্তু করা পসিবল, এবং চুক্তি হলে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি। বিকজ এই মিডল ইস্ট এখন অনেক বড় একটি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিজের জন্য তো আরও বেশি। কারণ ডেভেলপিং কান্ট্রিজগুলো যে ফুয়েল বেসড ইকোনমিতে রয়েছে তারা কিন্তু তাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কিন্তু অনেকটা কমে গেছে। সেটা আশা করি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে বা তাদের সুস্থ অর্থনীতিতে ফিরে যেতে পারবে বলে আমি মনে করছি। সবাই খুব ভালো থাকবেন, শুভকামনা।